করছি। সর্বনাশ করে দিলেন আমার মেয়ের জীবনটার। যা যা চেয়েছেন সব দিয়েছি, সমস্ত দাবি আপনাদের মিটিয়েছি। যদি আশরাফের কোনো প্রেমিকা থাকে তাহলে ওকে আমার মেয়ের সাথে বিয়ে দিলেন কেন? বিশ্বাস করুন, এ ব্যাপারে আমার সত্যি জানা নেই। আরে কি করে অজানা ছিলেন? আশরাফ নিজেই মেসেজটা পাঠিয়েছে, যেটাতে লেখা আছে যে ওর একটা হিন্দু গার্লফ্রেন্ড ছিল, অঞ্জলি নামের। আমার তো নিজেরই বিশ্বাস হচ্ছে না আমাদের আশরাফ এরকম কাজ করতে পারে। কাল বিকেলে দোকান থেকে এই বলে গেল যে আমি একটা কাজে যাচ্ছি, ফিরতে দেরি হবে, ব্যাস। আর কিছুই বললো না। এইরকম একটা নোংরা কাজ করার আগে কোন মুখে সেই কথা আপনাকে বলবে? হ্যাঁ, কোন মুখে? আর কেনই বা বলবে? কে এই অপয়াটা? কে এই অপয়া যে আমার মেয়ের সংসার জীবন শুরু করার আগেই শেষ করে দিল? আপনি আমাকে বিশ্বাস করুন, যদি আশরাফ একবারের জন্য আমাদের বলতো তাহলে আমরা বিয়েটা দিতামই না, আল্লাহ কসম। এটা ভাবার কি আছে? সোজা গিয়ে পুলিশে কমপ্লেন করি। বিয়ের 1 মাস মাত্র হয়েছে আর দেখিয়ে দিল ওর আসল রূপটা। মেয়ের বিয়ে দেওয়ার আগে আরো কয়েক জায়গায় খবর নেওয়া উচিত ছিল। দেখলে তাড়াহুড়োতে কি ভুল করে বসলে। আজমল, মনসুর, ইলিয়াস ঠিকই বলছে। পুলিশকে বলে ওদের চামড়া তুলে দেওয়া উচিত। আর আমিও খুঁজে বার করছি এই আশরাফকে আর অঞ্জলিকে, দুজনকে টানতে টানতে নিয়ে আসবো। একদম না, আমি কোনো পুলিশ কমপ্লেন করতে চাই না। আমার কারোর সঙ্গে কোনো ঝামেলা করার ইচ্ছে নেই। এই তালাকও কোনো তালাক নাকি মা? এটা তো পুরোপুরি ধোঁকা, ফ্রড হয়েছে তোর সঙ্গে। গত 1 মাস ধরে আমার বিয়ে থেকে আজ পর্যন্ত আমার জীবনের সব থেকে খারাপ সময় গেছে। এতটা খারাপ। ধীরজ, সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছে। পরিস্থিতি পুরো গরম হয়ে আছে, সবাই আশরাফকে গালাগালি করছে। ঠিকই তো চলছে নাজনীন, কিন্তু খেয়াল রাখবে ব্যাপারটা যেন সীমার বাইরে না যায়। এবার 2-3 দিন বাদে দেখা করব, যখন সবার রাগ পড়ে যাবে। হ্যাঁ, আমার বাড়ির লোক তো আমাকে সবসময় অপয়া বলে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে। এখন সময় হলো আমরা আমাদের জীবনটা সুন্দর করে সাজাই ধীরজ। ব্যাস, আশরাফের আম্মি আব্বু এই বিষয়টাকে নিয়ে বেশি ঝামেলা না করুক। আপনাকে কিছু তো বলেছে আশরাফ, কিছু একটা। ওদিকে নাজনীনের পরিবার আমাকে গালাগাল দিচ্ছে আর আমার বদনাম হয়ে যাচ্ছে। জুবেদা বোন, আপনি আপনি একজন মহিলা হয়ে, একজন মা হয়ে এটা বুঝতে পারেননি যে আশরাফের জীবনে অন্য কেউ আছে? আমরা কি করে জানতাম মহসিন ভাই, যেখানে আশরাফ আমাদের কোনোদিন কিছু বলেইনি। আমি তো কখনো ভাবতেও পারি না যে আমাদের আশরাফ এরকমটা করতে পারে। আমি ওর আলমারি দেখেছি, একটা জিনিসও এদিক ওদিক হয়নি, না জামা কাপড়, না সুটকেস, না কাগজপত্র, সবকিছু যেখানকার সেখানে আছে। এরকম করে কেউ কারোর সঙ্গে খালি হাতে পালায়? যাই হোক, আমাদের যে কোনো উপায়ে, যে কোনো ভাবে আশরাফকে খুঁজতে হবে। শুধু মারতে বাকি রেখেছে নাজনীনের পরিবার। মহসিন ভাই, আমরাও ততটা চিন্তিত আছি ওকে ফিরিয়ে আনার জন্য। একমাত্র ছেলে আমাদের এরকম কি করে চলে যেতে পারে? আব্বাস বাবু, জুবেদা দেবী, যেই ছেলেটা স্বইচ্ছায় চলে গেছে সে নিখোঁজ কি করে হতে পারে? এই মেসেজে পরিষ্কার লেখা আছে আশরাফ অঞ্জলি নামের কোনো মেয়ের সাথে স্বইচ্ছায় চলে গেছে। যদি ও যাবার ছেলেই হতো তাহলে ও নাজনীনকে নিকাহ কেন করবে? সবে তো 1 মাসই হয়েছে ওদের নিকাহ। এখন আপনারাই আশরাফকে খুঁজে দিতে পারেন, যাতে আমরাও জানতে পারি এমন কি অসুবিধা ছিল ওর যে ও আমাদের আর নাজরিনকে ছেড়ে চলে গেল। দেখুন, আপনাদের ছেলে কোথাও হারিয়ে যায়নি। ও কায়দা করে আপনাকে এবং আপনার বৌমাকে মেসেজ করেছিল, সবকিছু আগে থেকে ভালো করেই বলেছিল। এবার আপনাদের ফ্যামিলি ম্যাটারে আমরা কি কেস ফাইল করতে পারি বলুন? স্যার, আমিও এটাই বলছিলাম, এটা কোনো কেসই নয়। মেয়েটার নাম অঞ্জলি। আপনাদের ছেলেকে একটা হিন্দু মেয়ের সঙ্গে বিয়ে দিতেন? হয়তো না, সেই ভয়ের জন্য কিছু বলেনি, হয়তো চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়েছিল। স্যার, আমরা কোনোদিন আশরাফকে জোর দিইনি, ও তো নাজনীনকে নিজেই পছন্দ করেছিল। স্যার, আমরা তো আশরাফকে খুঁজে পেলাম না, এবার দয়া করে আপনারা ওকে খুঁজে বের করুন। দেখুন স্যার, আমরা কোনো ক্রিমিনাল এফআইআর লেখাতে চাই না। এফআইআর হবেও না, কারণ এখানে তো কোনো ক্রাইম হয়নি। দেখুন, আপনাদের ছেলেকে তো আর কিডন্যাপ করা হয়নি,
বরং ও নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে গেছে। স্যার যদি কেউ বাড়ি থেকে পালিয়ে যায় তাহলে নিজের সঙ্গে কিছু না কিছু জিনিস তো নিয়ে যায়। আমি ওর আলমারি চেক করেছি, সমস্ত জিনিস যেমন তেমন আছে। স্কুল কলেজের সার্টিফিকেট, পাসপোর্ট, জামা কাপড় সবকিছু যেমনকার তেমন। স্যার ওর নিজের মোটর বাইক ছাড়া কোথাও যেতই না। কিন্তু কালকে বিকেলে বাবা, হুম? আজ আমার বাড়ি ফিরতে দেরি হবে। কোথায় যাচ্ছ বাবা? একটা দরকারি কাজ আছে, সেটা শেষ হলে তোমায় বলবো। আরে বাবা, বাইক কেন নিয়ে যাচ্ছ না? এই তো সামনেই যাব বাবা। ও মিথ্যে বলেছে হয়তো আপনাকে। ওর হয়তো অন্য কোনো প্ল্যান ছিল, সেই জন্যই ও হয়তো বাইক নিয়ে যায়নি। কিরকম প্ল্যানিং স্যার? নিজের বাবা মা আর স্ত্রীকে সারা জীবন দুঃখ কষ্ট দেওয়ার প্ল্যানিং? আমরা আজ অব্দি আশরাফকে কোনো জোর দিইনি, এখনো জোর দিতে চাই না। আমি চাই না যে আপনারা ওকে জোর করে ফিরিয়ে আনুন। একবার শুধু ওকে খুঁজে দিন স্যার, যাতে আমরা অন্তত জানতে পারি আমাদের দোষ কি ছিল। কোনো কেস লেখা তো হচ্ছে না, তাও বাপ মায়ের মন রাখার জন্য বাড়ির তল্লাশি নাও, ওর ফোন রেকর্ডস বার করো। আশরাফের লোকেশন পেলেই ওর বাপ মাকে জানিয়ে দিও। স্যার, তারপর আমরা আউট, পরে ওনারা আর ওনাদের ছেলে আর বৌমা বুঝবে। আমি দরগা যাচ্ছি, মনটা একটু ভালো লাগবে। যা মা যা। শোন মা, তুই আমাদের কাছে সেই নাজনীনি আছিস যেমন বিয়ের আগে ছিলিস। শোন, ও তোকে হয়তো ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমরা সবাই তোর পাশে আছি। তুই একটুও মনে কষ্ট পাস না, ঠিক আছে? দেখিস সব ঠিক হয়ে যাবে। তোর জন্য আমরা আরো ভালো ছেলে খুঁজবো। না, আমি একাই ঠিক আছি। আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ভালো সারপ্রাইজ তো? খুব ভালো। কিন্তু কল্পনা তোমার কাছে জিজ্ঞেস করেনি যে তুমি সাদা কাগজেও সই কেন নিচ্ছ? আমার নামে যত সম্পত্তি আছে, যা এফডি আছে, সেসব আমি তোমার নামে করতে চাই। এটা স্ট্যাম্প পেপারে লাগানো হবে। কিন্তু তুমি এসব কেন করছো? কিছু তো বলো। এমনি সেফটির জন্য। আশরাফের তুলনায় কল্পনাকে রাস্তা থেকে হাঁটানো অনেক সহজ হবে। কল্পনার জন্য কি হবে? কি নাম নিয়ে ওকে ফোনটা করবে তুমি? জানি না, কিন্তু আর একটা প্ল্যান আছে। কি? ভাবছি যে এত সহজেই ফয়জাল হয়ে গেছিলাম, তাহলে নাসির আর সালমান হয়ে তোমার বাড়ির লোকের সঙ্গে একবার দেখা করে ফেলি। তারপর পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর আমাকে আলাদা করতে পারবে না। আচ্ছা শোনো, আসলে ফয়জল নামটা দেখে মনে পড়লো যে ও বাড়ি এসেছিল। শুনে খুব খারাপ লাগছে। যেটা হওয়ার ছিল হয়ে গেছে। আমি ভাগ্যের কথা ভেবে ভুলে গেছি। না নাজনীন, ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে আর হবে না। বাড়ির সমস্ত বড়দের হ্যাঁ বলার আগে খতিয়ে দেখা উচিত ছিল। আমার না ধীরজ, তখন খুব মজা হচ্ছিল। এখানে বসে ফয়জল লেকচার দিয়ে যাচ্ছিল, আর কিছুদিন আগে পর্যন্ত তুমি আশরাফকে ফয়জল হয়ে লেকচার দিয়ে যাচ্ছিলে। কিন্তু আমি কতদিন পর্যন্ত এই দুঃখী দুঃখী অ্যাক্টিংটা করব? বোর হয়ে যাচ্ছি আমি। ব্যাস আর কিছুদিন। আচ্ছা একটা কথা বলো, এই যে অঞ্জলি, ও কি মন গড়া নাকি সত্যি এমন কেউ আছে? তাতে কি এসে যায়, কাজ তো হয়ে গেছে। আমার ফোনটা বাজছে না, মানে আমার কি কনফিউশন হয়ে যায়, তাই না?
শাশুড়ির ফোন। হ্যাঁ বলুন। নাজনীন, তুমি ভালো আছো তো মা? তুমি চিন্তা করো না, আশরাফকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। পাওয়া যাক কি না যাক, আমার না আশরাফের সঙ্গে না আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে। কিন্তু আমাদের তো সম্পর্ক আছে তোমার সঙ্গে। তুমি মানো চাই না মানো, তুমি আমাদের বংশের সম্মান, দায়িত্ব আমাদের। আর বিশ্বাস করো, আশরাফকে খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে। পুলিশ পুরো দায়িত্ব নিয়ে খুঁজছে আশরাফকে। আর আমি একটা কথা দিচ্ছি, আশরাফ আমার কাছে ক্ষমা চাওয়ার আগে ওকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। ওকে ক্ষমা করার অধিকার শুধু তোমার। হ্যালো ধীরজ পুলিশের কাছে চলে গেছে। কিছু হবে না। বুঝতে পারছো না ধীরজ, ওরা পুরো উঠে পড়ে লেগেছে আশরাফকে খোঁজার জন্য আর আমার সামনে ক্ষমা চাওয়ার জন্য। দেখো নাজনীন, শুধু তুমি আর আমি জানি যে ও কখনো ফিরে আসবে না। তাহলে ওদের খুঁজতে দাও, যে খোঁজে খুঁজুক, ওনাদের হাতে কিচ্ছু আসবে না। ওদের স্বীকার করতেই হবে যে আশরাফ একটা ফ্রড। ওরা সারা জীবন অঞ্জলিকে গালাগাল দেবে যে ডাইনিটা মাথা খেয়েছে আমার ছেলের। তারপর সারা জীবন আমরা একসঙ্গে খুশিতে থাকবো। দেখুন, এই দেখুন, যা পড়েছিল সেই পড়েই গেছে, বাকি সবকিছু এখানেই আছে। জামা কাপড় তো নতুনও কিনে নিতে পারে ওরা। এই দেখুন, ওর সমস্ত কাগজপত্র এখানে আছে। দেখুন, এই ওর চেকবুক, পাসপোর্ট সবকিছু এখানেই আছে ম্যাডাম। নতুন জীবনের সাথে পরিচয়টা নতুন করেছে হয়তো, এসবের প্রয়োজনই পড়েনি হয়তো। হতে পারে এই ডকুমেন্ট প্রথমেই তৈরি করে নিয়েছে প্ল্যান করে। যদি ওর যাবারই ছিল তাহলে ও নাজনীনকে কেন বিয়ে করলো? আমি তো বলছি ও নিজে হ্যাঁ বলেছিল, শুধু কি 28 দিনের বিয়ে করার জন্য? না ম্যাডাম, আমার ছেলে এতটা নির্দয় হতেই পারে না, কিছু গন্ডগোল আছে। আমি এখনই ব্যাংক থেকে আসছি। আশরাফ তো ব্যাংক থেকে একটা টাকাও তোলেনি, না দোকানের অ্যাকাউন্ট থেকে না নিজের অ্যাকাউন্ট থেকে। ও নিখোঁজ হওয়া তো 3 দিন হয়ে গেল। আগেই ট্রান্সফার করে নিয়েছে। না করেনি ম্যাডাম, আমি ম্যানেজারকে জিজ্ঞেস করেছি। আশরাফের অন্য কোনো অ্যাকাউন্ট আছে অন্য ব্যাংকে? না তো, একটাই অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি ব্যাংকে একটা লেটার দিন যাতে অ্যাকাউন্টটার মনিটরিং করতে থাকে। অঞ্জলির ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। আশরাফের কোনো কাছের বন্ধু? হ্যাঁ, ওর কলেজ জীবনের এক বন্ধু আছে। তার নাম নিমেষ। আপনি ওর নাম্বারটা দিন, আমরা কথা বলে নেব। ওর বিরুদ্ধে পুলিশের কাছে আমাদেরই যাওয়া উচিত ছিল। তো জাননি কেন? আপনারা এখনো কমপ্লেন করতে পারেন। যেটা হয়েছে সেটা কম কি? আর কত অপমান সহ্য করব, আর সেটাও সবার সামনে। সত্যি কথা বলো তো, অঞ্জলির ব্যাপারটা কি তুমি জানতে পেরেছিলে? আরে আপনি তো অদ্ভুত কথা বলছেন। যদি ও এ কথাটা জানতো তাহলে ও আর এক মুহূর্ত থাকতো ওখানে, আমাকে বলতো না। আর এমনিতেও ওরা প্রথম দিন থেকেই খুব খারাপ ব্যবহার করেছিল ওর সাথে। প্রথম দিন থেকে? বিয়ের প্রথম দিন থেকে? তা নয় তো কি, আমার মেয়েটা সব চুপচাপ সহ্য করছিল। ম্যাডাম আপনিই বলুন তো, কোনো মেয়ের কিরকম লাগে যখন বাসর রাতে তার স্বামী তাকে ছুঁয়েও দেখে না? আমি কিছু বুঝতেই পারছিলাম না যে আসলে আশরাফ এমন চিন্তায় কেন ছিল। কোনো কথাই বলতো না, কিছু জিজ্ঞেস করলেও কথা ঘুরিয়ে দিত। তাহলে তোমার আর আশরাফের মধ্যে অঞ্জলির কথা কখনো ওঠেনি? না, আর এখন আমার কিছু যায় আসে না যে ও কোনো অঞ্জলির সাথে আছে বা অন্য কারোর সঙ্গে। এতে আমাদের সামান্যতম কোনো দোষ নেই ম্যাডাম। মহসিন দাদা সম্বন্ধটা এনেছিল, বলেছিল ওরা খুব ভালো লোক। ঠিক আছে, মহসিন ভাইয়ের নাম্বারটা দিন। না, এটা অন্য একটা নাম্বার, 4445678991। এই নাম্বারের ডিটেলস আমার এক্ষুনি চাই। কনজিউমার ডিটেলস চাই আর লোকেশন ডিটেলসও। ঠিক আছে, মহসিন ভাইয়ের নাম্বারটা দিন। না, এটা অন্য একটা নাম্বার, 4445678991। এই নাম্বারের ডিটেলস আমার এক্ষুনি চাই। কনজিউমার ডিটেলস চাই আর লোকেশন ডিটেলসও।
আজ সন্ধে দেখা করতেই হবে। দেখার জায়গা ঠিক করে তাড়াতাড়ি মেসেজ করো, খুব আর্জেন্ট। স্যার অ্যাজ অফ নাও কোনো মেজর জিনিস তো নোটিস করছি না। 30শে অগস্ট রাত 8টার সময় আশরিফগঞ্জের কাছে ওর মোবাইলটা সুইচ অফ হয়। তার আগে ওই 4445678891 এই নাম্বারটায় কথা বলে। অঞ্জলিরই হবে, প্রেগনেন্ট গার্লফ্রেন্ড। পসিবল হতে পারে স্যার। এই নাম্বারটা তখনই সুইচ অফ হয়েছিল যখন আশরাফের হয়েছিল। আর কিছু? আগে হ্যাঁ স্যার, 30 অগস্টের ঠিক 10 দিন আগে এই নাম্বারটা আশরাফের কল রেকর্ডে শো করছে। তার আগে একবারও না। এই নাম্বারের রেকর্ড বার করো। মানুষ নিজেদের জীবনে সম্পর্ক তৈরি করতে আর ভাঙতে এমন এমন প্ল্যান করে যে যাতে ক্রিমিনালরাও লজ্জা পায়। এই কেসটায় তখনই হাত দেওয়া যাবে যদি ক্রিমিনাল অ্যাঙ্গেল দেখতে পাই, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কল্পনার সুইসাইড নোট পড়বো না, তুমি পাগল হয়ে যাবে। ধীরজ, ধীরজ আমাকে ক্ষমা করে দিও। আমি প্রতারণা করেছি, একটা অ্যাফেয়ার করেছি, আর সেই লোকটা আমাকেও প্রতারণা করলো। আমি সেই লোকটার সঙ্গে পালাতাম, কিন্তু ওই আমাকে ছেড়ে চলে গেল। আমি তোমাকে ওর নাম বলবো না, কারণ ওর আমার জীবনে কোনো দাম নেই। আসলে আমার জীবনটারও আমার কাছে দাম নেই, তাই আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। আর আমার মৃত্যুর জন্য দায়ী আমি, আর শুধু আমি। কেমন লাগলো? কি হলো নাজ? পুলিশ বাড়িতে এসেছিল। আচ্ছা, আশরাফের আম্মি আব্বু তো কোমর বেঁধে উঠে পড়ে পিছনে পড়েছে। পিছনে পড়ুক বা আগে পড়ুক, আশরাফ তো নিচে না, অনেক নিচে, আর কখনো উপরে আসবে না। তুমি টেনশন করো না নাজ। তুমি যেটা আশরাফের সঙ্গে করেছো না সেটা। আমরা নাজ, হ্যাঁ আমরা, সেটা তুমি মানে বলতে চাইছি আমরা কল্পনার সঙ্গে করব না। কেন করবো না? জানি না, আমার খুব ভয় করছে। প্রশ্নই ওঠে না। দেখো আশরাফ তোমার সঙ্গে অন্যায় করেছে, তুমি সবসময় কথাটা মনে রেখো, তুমি ওর শিকার হয়েছো। আর এই কেসটার মধ্যে আমাকে কেউ সন্দেহ করবে না। আর এমনটাই হবে আমার আর কল্পনার কেসে। তার সঙ্গে তোমার দূর দূর পর্যন্ত সম্পর্ক থাকবে না। আর আমার উপরেও কেউ সন্দেহ করবে না, কারণ আমার কাছে সুইসাইড নোটটা আছে। দেখো কিছু করো না, ততক্ষণ অব্দি না যতক্ষণ আশরাফ পুরনো হয়ে যাচ্ছে। আরে মানলাম তোমার বাড়িতে পুলিশ এসেছিল, তোমাকে দুটো কোয়েশ্চেন করেছে, তাতে কি হয়েছে? আগেও কিছু হবে না। ধীরাজ, এখন আমরা কিচ্ছু করব না, ব্যাস। ম্যাডাম আশরাফ আমার সামনে হ্যাঁ বলেছিল নাজনীনের ব্যাপারে, খুব খুশি দেখাচ্ছিল ওকে, কিন্তু এখন নাজনীনের পরিবার বলছে যে প্রথম দিন থেকে ওর ব্যবহার ভালো ছিল না। প্রথম রাত থেকে? তার মানে ফুলসজ্জাও হয়নি? ও নাজনীনকে কখনো স্পর্শও করেনি, ভালো করে কথাও বলেনি? কি জানি আশরাফের মনে কি চলছিল। আর ঘটনা চক্রে আমার আরো কিছু কথা মনে পড়লো। কি? এই নাজনীনের সম্বন্ধের আগে এই আশরাফের জন্য আর একটা সম্বন্ধ আমি নিয়ে এসেছিলাম। ফরিদা নাম ছিল ওর। খুব বড় পরিবারের, খুব সুন্দর দেখতে ছিল মেয়েটা। আমি ভেবেছিলাম কথা পাকা হবে, কিন্তু আশরাফ পছন্দ করলো না, আর কোনো কারণও বললো না। কোনো কারণ বলেনি? আগে না। ফরিদা কোথাকার বাসিন্দা? চকসিপুর। নিকাহের দিন তো খুশি ছিল, কিন্তু ফুলসজ্জাও হয়নি। এমন কি হয়েছিল? আশরাফ পরের দিন খুব চিন্তিত ছিল। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু ও কোনো জবাবই দেয়নি। নাজনীন বলল 28 দিন পর্যন্ত এরকমটাই হয়েছে। কি জানি আশরাফের মাথায় কি ঘুরছিল। আমাদের মধ্যে কেউ স্বপ্নেও ভাবেনি যে ওর জীবনে আর কেউ থাকতে পারে। আর সত্যি বলতে কি ম্যাডাম, যদি অন্য কেউ থাকতো তাহলে নাজনীনকে বিয়েই করতো না। ও চকসিপুরের ফরিদাকে না বলেছিল। কেন না করেছিল বলতে পারবেন? 1000বার জিজ্ঞেস করেছি ওকে, যে ফরিদার বাড়ির লোকদের জবাব দিতে হবে যে কেন ফরিদা ওর পছন্দ নয়, কিন্তু অত কিছু বলেইনি। আশরাফের সেই বন্ধুর নাম্বার পাওয়া গেল? সরতাজগঞ্জের অঞ্জলি চৌবের অ্যাড্রেস আর বাকি ডিটেলসও আমি পেয়ে গেছি। ওর কাছে পৌঁছে যাওয়ার আগে আমার আরও একটা ইনফরমেশন চাই। অঞ্জলি চৌবের এই যে নাম্বারটা, এটা শুধু 10 দিন ধরে ব্যবহার হচ্ছে, প্রিপেড সিম কার্ড এটা। এবার আমাকে শুধু এইটা জানতে হবে সিম কার্ডটা কোথা থেকে কেনা হয়েছে। নিমেষ, আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কথা বলছি তোমার বন্ধু আশরাফ আলীর ব্যাপারে। হ্যাঁ ম্যাডাম, আমি জানি আশরাফের ব্যাপারে। নিমেষ, তুমি আর আশরাফ কলেজে একই সাথে পড়তে।
তোমাদের সাথে অঞ্জলি চৌবে নামে কোনো মেয়ে পড়তো? অঞ্জলি চবে? বলা হচ্ছে আশরাফ এই মহিলার সাথে পালিয়েছে। না ম্যাম, এ তো পাক্কা আমাদের ক্লাসে কি আমাদের কলেজেও পড়েনি কোনোদিন। আর আমি নিজে আশরাফের বিয়েতে গেছিলাম, ও আমাকে কিচ্ছু বলেনি। আর না তো ওর বিহেভিয়ার দেখে মনে হয়েছে ওর কোনো প্রবলেম আছে। ইনফ্যাক্ট ও তো নিজের ওয়াইফ নাজনীনকে নিয়ে খুব খুশি ছিল। ও কি তোমায় বলেছে যে নাজনীনের আগে ফরিদা নামের কোনো মেয়েকে ও রিজেক্ট করেছিল? না ম্যাম, এরকম তো আমাকে কিচ্ছু বলেনি। আশরাফ কি এরকম ছেলে যে বিয়ের 4 সপ্তাহের মধ্যেই নিজের ওয়াইফকে খালি একটা SMS করে অন্য কোনো মেয়ের সাথে পালিয়ে যাবে? না ম্যাম, আমার এরকম মনে হয় না যে ও এরকম কিছু করবে বলে। আশরাফ খুবই রিজার্ভড প্রকৃতির মানুষ। ও খুব বেশি লোকজনের সাথে কথা বলে না, বেশি লোকের সাথে মেশেও না। সিক্রেট রাখতো, তাই তো? হ্যাঁ ম্যাম, ঠিকই বলেছেন। সেজন্য অনেস্টলি ও কোন পয়েন্টে কি ভাবে কি না সেটা বলা অত সোজা না ম্যাম। স্যার, মনে হচ্ছে আশরাফ খুব ডিস্টার্ব ছিল। ওর লাইফে হয়তো আগে কেউ ছিল, তাই ফরিদা সম্পর্কের জন্য না করে দিয়েছিল, আর তখন থেকেই হয়তো মাথায় কিছু চলছিল। তাহলে নাজনীনের জন্য হ্যাঁ বললো কেন? এমনটা নয় তো যে ওর পেরেন্টসকে না বলতে চেয়ে ও বলতে পারেনি। স্যার, এরকম তো মনে হচ্ছে না। পেরেন্টস আর নাজনীনের বক্তব্য বিয়ের দিন থেকে নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত ও বেশ ডিস্টার্ব ছিল। স্যার, ও নাজনীনকে হ্যাঁ বলেছিল কারণ ও পরিবেশটা নষ্ট করতে চায়নি, তাই বিয়ে করে নিয়েছে। তারপর সহ্য করতে পারেনি, সব ছেড়ে ছুড়ে পালিয়ে গেছে। হয়তো এই কেসটা এখানেই শেষ হলো। একটা ছেলে তার বান্ধবীর জন্য বিবাহিত স্ত্রী আর তার বাপ মাকে ছেড়ে পালিয়ে গেল। আপনারা কি জানতে পেরেছেন ওই মেয়েটা কি? তার জন্য আমার ছেলে এরকম করলো? কোথায় লুকিয়ে রেখেছে আমার ছেলেকে? আগে না জবিদা দেবী, এখনো না। কিন্তু আমরা সার্তাজগঞ্জে অঞ্জলি নামের একটি মেয়ের খোঁজ পেয়েছি। ফোন রেকর্ড থেকে মনে হচ্ছে আপনাদের ছেলে আর ওই মেয়েটি একসঙ্গেই পালিয়েছে। বোধহয় ওরা জেনে বুঝেই পুরো দুনিয়াকে ঘোল খাইয়ে রেখে দিয়েছে, যাতে ওদের ধরবার কোনো পথই না থাকে। ভাবতেই পারছি না যে আমরা নিজেদের ছেলেকেই চিনতে পারিনি। একটা নির্দোষ মেয়ের জীবন নষ্ট করার খেলায় মেতে উঠলো আমাদের ছেলে। আমরা নাজনীনকে কি করে মুখ দেখাবো? আমি তোমাকে বলেছিলাম আমি আমার আশরাফের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু এই বাড়ির সঙ্গে তো সম্পর্ক আছে। মনটা মানতে চাইছে না, কিন্তু এখন পুলিশও বলে দিয়েছে যে অঞ্জলি নামের একটা মেয়ে সত্যি আছে, আর হয়তো আশরাফ অঞ্জলির সঙ্গেই পালিয়েছে। আশরাফের আব্বু আর আমরা দুজনেই চাই যে তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের মেয়ে হয়ে। অনেক হয়েছে আমি, আমারও আমি আব্বু আছি, আর আমি ওনাদের কাছে ভালোবাসার সমান অধিকারী। আমি শিক্ষিত আর নিজের জীবনটা নিজেই তৈরি করতে জানি। আল্লাহ হাফিজ। পুলিশ আশরাফের আম্মি আব্বুকে বলে দিয়েছে যে আশরাফকে খুঁজে পাওয়া যায়নি, আর ও নাকি কোনো অঞ্জলি নামে মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম যে আমাদের কাজটা পারফেক্ট হবে। এবার নেক্সট স্টেজ কল্পনা। বলো, প্ল্যান নাম্বার 2 শুরু করি? হ্যাঁ, হ্যাঁ বলুন। অঞ্জলি চৌবে কি এখানেই থাকে? হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে? অঞ্জলি রয়েছে বাড়িতে? হ্যাঁ, ও রান্নাঘরে খাবার তৈরি করছে। আপনি কি? আমি সাব ইন্সপেক্টর সুভাষ রঘুবংশী, মাধবগড় পুলিশ স্টেশন থেকে। আচ্ছা মা, অঞ্জলি। হ্যাঁ মা। অঞ্জলি, আশরাফ কোথায়? আশরাফ? কে আশরাফ? আমি কি করে জানবো ইনি কে? আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? মা, এই দেখো, এটা আমার নম্বর তো নয়। এখানে 4445678991 আর আমার নম্বর তো 4445432336। এক মিনিট, এইটা আমার ফোন, আপনি ট্রাই করুন। কিন্তু এই ফর্মে তো তোমারই ফটো রয়েছে না? প্যান কার্ডের কপি, আধার কার্ডের কপি। অঞ্জলি, এই ব্যাপারটা কি? আশরাফ কে? মা, আমি জানি না, তুমি কেন আমার পেছনে পড়ে আছো? এখানে ফটো আমার, প্যান কার্ড আমার, আধার কার্ড আমার, কিন্তু নম্বরটা তো আমার নয়। হ্যাঁ, আমি জানতাম এটা। যখন আমরা তোমার কাছে আসবো, তোমায় জেরা করব, তুমি এইসব গল্পই আমাদের শোনাবে। সেই জন্য সিম কার্ডের পুরো গল্পই আমরা বার করে এনেছি। 20 আগস্ট তুমি সিম কার্ডটা কিনেছিলে সরতাজগঞ্জের শশী মোবাইল শপ থেকে। অঞ্জলি চৌবে,
এই মেয়েটাকে তুমি চেনো? না স্যার, পার্সোনালি তো চিনি না, কিন্তু স্যার আমি কিন্তু সমস্ত ডিটেলস নিই কাস্টমারের কাছ থেকে। আমি কোনো শশী মোবাইল থেকে কোনো সিম কার্ড কিনিই নি। তাহলে তোমার ডকুমেন্টস ওখানে পৌঁছালো কি করে? আমি তো সেটাই বলছি, আমি জানিই না আর বুঝতেই পারছি না আপনি হঠাৎ এখানে এলেন কি করে। অঞ্জলি, আমরা এখানে এমনি এমনি আসিনি। তোমার ফোন রেকর্ডস আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আর যেটা পরিষ্কার বলছে তুমি আর আশরাফ কানেক্টেড, বেশ কাছাকাছি। অঞ্জলি, পুলিশ অফিসার কি বলছেন? কি হচ্ছে আমার আড়ালে? মা, কিচ্ছু হচ্ছে না। দেখুন ইন্সপেক্টর, আপনি নিজে গিয়ে শশী মোবাইলে জিজ্ঞেস করে নিন ওদের কাছে আমার ফটো, প্যান কার্ড, আধার কার্ড কোথা থেকে এলো। তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে অঞ্জলিকে আপনি খুঁজছেন সেটা অন্তত আমি নই। আগে না, আমরা যে অঞ্জলিকে খুঁজছি সেটা তুমি। এবার তুমি আমাদেরকে পরিষ্কারভাবে বলো, আশরাফ এই মুহূর্তে কোথায় রয়েছে? কি ফালতু বকছেন আপনারা? আপনাদের জন্য আমার মা আমাকেই সন্দেহ করছে। আগুন লাগাতে এসছেন আপনারা। আগুন তো তুমি লাগিয়ে রেখেছো দুটো বাড়িতে, আশরাফের বাড়িতে, নাজনীনের বাড়িতে। তবে নাজনীনকে তো নিশ্চয়ই চেনো তুমি। হে ভগবান, এই নাজনীনটা আবার কে? স্যার, এখানে নির্ঘাত কোনো গন্ডগোল রয়েছে। এই অঞ্জলি তো বলছে ওনাকে আশরাফ বলে কাউকে চেনেই না। একে তো প্রেগনেন্টও লাগছে না স্যার, আর ও নিজে মায়ের সঙ্গে থাকে। স্যার, যেমন টাইমে বললো এই সেই অঞ্জলি নয় যে আশরাফের সঙ্গে পালিয়েছিল। হয়তো কোনো অঞ্জলিই নেই। এমনটা হলে আশরাফ কেন পালালো? কিছু গন্ডগোল মনে হচ্ছে। না তো কেউ কারোর সঙ্গে পালানোর জন্য অন্য কারোর আইডি ডিটেলস ইউজ করে সিম কেন কিনবে? এত প্ল্যান? আগে হ্যাঁ স্যার, এই পুরো কেসটাতে ক্রিমিনাল ধারণার গন্ধ তো পাচ্ছি আমি। এটা কোনো প্রেমিক প্রেমিকার কাজ নয় স্যার। হ্যাঁ না, ওই যে মেয়েটা আছে যাকে আশরাফ আগেই রিজেক্ট করেছিল। ফরিদা। হ্যাঁ ফরিদা, জিজ্ঞাসাবাদ করো ওকে। খোঁজ নাও আশরাফের ব্যাপারটা কি। ওকে স্যার। আর ওই যে সারটাজগঞ্জে অঞ্জলি চৌবে ট্র্যাক হয়েছে, সে বলেছে সে কোনো আশরাফকে জানে না। স্যার, পালিয়ে যাওয়া কোনো কাপল এই প্রসেস মানবে না। সেই জন্য এই কেসটার আরো গভীরে যেতে হবে। আশরাফের মাইন্ডের মধ্যে ঢুকতে হবে যে সেখানে কি চলছিল, সে কেন ফরিদাকে রিজেক্ট করেছিল, আর নাজনীনকে কেন সিলেক্ট করলো, আর বিয়ের 1 মাসের মধ্যে কেনই বা তাকে ছেড়ে দিল। এই ব্যাপারে আমাদের হাতে কোনো ডিটেলস নেই। এটা ওই 2 প্রেমিক পালিয়ে যাওয়ার মামলা মনে হচ্ছে না, একটা ক্রিমিনাল ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। জানি কল্পনা, তোমাকে সময় দিতে পারি না, কিন্তু এই 3 দিন আমি কোনো কাজ রাখিনি, কোনো ফোন কলও আসবে না, শুধু তুমি আর আমি। আমি বলতে পারবো না ধীরাজ, এই সময়ের জন্য কতদিন অপেক্ষা করেছি। তোমার কাছে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। আমিও কল্পনা, আমিও। পরশু আমি কল্পনাকে উজ্জয়িনী নিয়ে যাচ্ছি। ও হয়তো ভাববে ওর স্বামীর সঙ্গে খুব মজা করে ঘুরছে, কিন্তু আমার জন্য ওর বয়ফ্রেন্ড সালমানের সঙ্গে রয়েছে, সবার থেকে লুকিয়ে নোংরামি করছে। যে সালমানকে ওর সঙ্গে সবাই দেখবে, সেই সালমানকে কেউ কখনো খুঁজেই পাবে না আশরাফের মতো। যদি কেউ কিছু পেয়ে থাকে সেটা হবে কল্পনার লাশ আর সুইসাইড নোট। এই সব কিছুর পর আমরা সবার থেকে দূরে আমরা আবার দেখা করব। আল্লাহর কাছে এটাই দোয়া করব যেন কল্পনা নামের আর কেউ আমাদের জীবনে না আসে, কোনো আশরাফ না আসে। ব্যাস, শুধু আমরা দুজন থাকবো একে অপরের সঙ্গে। দেখুন ম্যাডাম, আমার আশরাফের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি আমায় এটা কেন জিজ্ঞেস করছেন? আমার তো ওনার সাথে একবারই দেখা হয়েছিল, তাও আমাদের বাড়িতে, পেরেন্টসের সামনে। হ্যাঁ ফরিদা, সেটা জানি, কিন্তু আমি যেটা তোমায় বললাম, আশরাফ নাজনীন নামে কোনো মেয়েকে বিয়ে করেছে, আর 4 সপ্তাহ পরেই কোনো হিন্দু মেয়ের সাথে পালিয়ে গেল। দেখুন, আমায় এসব বলবেন না, আমার এসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু এটুকু জানতে চাই, আশরাফ তোমায় অঞ্জলির ব্যাপারে কোনোদিন কিছু জানিয়েছে? ওর জন্যই কি তোমায় না বলেছিল? যদি ও এটা বলে থাকে তো আপনি ওকেই জিজ্ঞেস করুন। পরিষ্কার করে উত্তর দাও, নইলে থানায় আসতে হবে। দেখুন ম্যাডাম, আমি সবকিছু বলে দিয়েছি। আমার কাছে থানায় আসার টাইমও নেই আর কোনো কারণও নেই। আমার কাছে সময়ও আছে, কারণও আছে। থানায় না এলে কোথায় আসবে বলো, আমি পৌঁছে যাব। যদি আমি মা বাবাকে বলি তো ওরা হয়তো রাজি হবে না আর আমাকে সন্দেহও করবে, কিন্তু আপনি বললে কেউ কোনো প্রশ্ন করবে না। প্লিজ আপনি বুঝুন, আমি এজাজ ছাড়া আর কারোর সাথে সুখী থাকবো না। ফরিদা, খুব ফ্র্যাঙ্ক আপনি, এত পরিষ্কার মনে সবকিছু বলে দিলেন আপনি। সত্যি বলতে আমার আপনাকে পছন্দ হয়ে গেছে। আপনি পছন্দ করলে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এরকম কখনোই হবে না, আপনি যেটা চান আমি সেটাই করব। আরও তাই করলো। খুবই ডিসেন্ট ছেলেও, সব দোষ নিজের ঘাড়ে নিল, একদিক দিয়ে আমায় মুক্তিই দিল এজাজকে বিয়ে করার জন্য।
যেটা এখন হবে। তখন তো আমি ওনাকে ধন্যবাদ দিতে পারিনি, কিন্তু এখন যখনই দেখা হবে ওনাকে ধন্যবাদ অবশ্যই দেব। স্যার আশরাফ যদি ফরিদার ফিলিংসের এত মর্যাদা দেয় তাহলে নাজনীনের জীবনের মর্যাদা দেবে না? খুবই বুদ্ধিমান এবং সেনসিটিভ বলে মনে হচ্ছে। প্রথমে কোনো কেসই ছিল না, এখন তো জল ঘোলা লাগছে। স্যার এই সরতাজগঞ্জের অঞ্জলি চৌবে, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনেই হয়নি যে ও কিছু জানে এই ব্যাপারে। আর ওর নামে যে সিম কার্ডটা কেনা হয়েছে স্যার, সেটা 20 তারিখে ছিল, আর 30 তারিখে এই সিম কার্ডটা সুইচ অফ হয়ে যায়। আর এই 10 দিনে এই নাম্বারটা থেকে শুধু আশরাফকেই কল করা হয়েছে স্যার। খুবই অদ্ভুত ব্যাপার, একটু বেশি। স্যার এখন অবধি আশরাফের ক্যারেক্টার যা বোঝা যাচ্ছে তাতে ষড়যন্ত্র করার মতো ছেলে নয় ও। হতে পারে ষড়যন্ত্র আর কেউ করেছে। এই কেসে আশরাফ অ্যাকিউজ নয় বরং ভিকটিম। কিন্তু এমনটা হলে আশরাফ কোথায়? একটা কাজ করো, অঞ্জলি চৌবের আসল নাম্বারের ডিটেলস বার করো। হতে পারে ও যেখান থেকে সিম কার্ড কিনেছিল সেখান থেকে ডকুমেন্ট লিক হয়েছে। আর এই যে নম্বরটা 10 দিনের, এর SMS টেক্সট বার করো। প্রয়োজনে ডিসিপি অফিস থেকে লেটার নিও। হ্যাঁ স্যার। স্যার কাজ করা যাক, এই নাজদিনকেও স্ক্যানারে ফেলা যাক। ওর কল রেকর্ডস বার করাচ্ছি আমি। স্যার এই আশরাফ যদি ভিকটিম হয়ে থাকে তাহলে ওর মা বাবা তো ষড়যন্ত্র নিশ্চয়ই করেনি। তাহলে কে বাকি রইল? নাজনীন। কারেক্ট। একজন লেডি কনস্টেবলকে ওর পেছনে লাগাও। স্যার ইনফরমারদের অ্যাক্টিভেট করো। আমরা এখনো জানি না ক্রাইমটা কি হয়েছে, এটাও জানা নেই আশরাফ কোথায়। একবার আশরাফের খোঁজ পেলে ক্রাইমটাও বোঝা যাবে। আমি বাজার থেকে কিছু আনতে হবে, আমি দরগা যাচ্ছি। না রে, কাল সন্ধেবেলায় সব নিয়ে এসেছি, তুই যা। ঠিক আছে। হ্যাঁ ফেজল। নাজনীন, একটা কথা বল, আশরাফের সঙ্গে আমার কবে দেখা হয়েছিল? এটা কি বলছো ফেজল? আমি তো কিছু জানি না এ ব্যাপারে। আমারও তো মাথাতে কিছুই ঢুকছে না নাজনীন। আমি না তোর বিয়েতে এসেছি না তোর বউ ভাতে। আর আশরাফের সাথে আমার ফোনে কোনো কথা হয়নি। আমার কাছে ওর ফোন নাম্বারটাই নেই, তবুও পুলিশ বলছে যে আমি বারবার নাকি মেসেজ করেছি ওকে। হ্যাঁ, 20 আগস্ট থেকে 29 আগস্ট তুমি আশরাফকে রোজ গুড মর্নিং মেসেজ করেছো। হিসেবটা মেলাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমাদের, যে তুমি নাজনীনের খুড়তো ভাই সরতাজগঞ্জের। দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। নাজনীনের বর আশরাফের সাথে আমি কোনোদিন দেখাই করিনি। SMS কি করব? 22 আগস্ট তোমার কাছে মেসেজ এসেছিল আশরাফের। ভাই ফয়জল, তোমার মেসেজ আর জোকস পড়ে এত হেসেছি যে চোখে জল এসে গেছে। কাল নাজনীন তোমার জন্য ভালো রান্না করবে, খুব মজা করব, তাড়াতাড়ি চলে এসো, ভুলে যেও না। ম্যাম, এটা একদমই সম্ভব নয়। আমার সাথে আশরাফের কোনো কন্ট্যাক্টই হয়নি। আর এই যে নাম্বারটা আপনি বলছেন 4445678891, না, এটা আমার নাম্বার নয়। আমার নাম্বার তো এটা যেটার সাথে আপনার কথা হচ্ছে। নাজনীন, পুলিশ আমাকে দেখা করতে বলেছে। পুলিশ আমাকে বলছে যে আমি নাকি তোর বাড়িতে তোর আর আশরাফের সঙ্গে খেতে গেছিলাম। এগুলো কি হচ্ছে? আমি কিছু জানি না ফেজল, সত্যি আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি রাখছি ফোন। হ্যাঁ নাজনীন, এই নাজনীন। হ্যাঁ আমি আসছি। কি হয়েছে আম্মি? ও পুলিশ এসেছে। নাজনীন, আপনাকে আমাদের সঙ্গে পুলিশ স্টেশন যেতে হবে। বড়বাবু কথা বলবেন। কি কথা বলবেন? আমাদের উপর যে ঝড় যাচ্ছে তা কি কম যে কথা বলে মিটে যাবে? দেখুন, আপনি যদি সঙ্গে যেতে চান আপনিও যেতে পারেন, কিন্তু এখন নাজনীনকে আমাদের সঙ্গে যেতে হবে। ওর স্বামী আশরাফের খবর পাওয়া গেছে। একদম সঠিক খবর স্যার। এটা পোস্টপেড কানেকশন 4446452556
অঞ্জলি চৌবের নামে আমার দোকান থেকে ইস্যু হয়েছিল স্যার, এপ্রিল 2015। তাহলে এই মহিলার পুরো ডিটেলস তো থাকবেই নিশ্চয়ই তোমার কাছে, না? আইডির কপি তো নিশ্চয়ই রাখো তুমি তোমার কাছে। স্যার বিগত 4 মাস ধরে আমি বাড়ি আসিনি। নাজরিনের বিয়ে, বৌভাত কোনোটাতেই ছিলাম না। আর এই আশরাফকে আমি চিনি না, তাহলে ওকে গুড মর্নিং কেন বলবো, জোকস কেন পাঠাবো স্যার? একটা প্রশ্ন আছে, সোজা উত্তর চাই। বলুন স্যার। তোমার আর নাজনীনের কোনো অ্যাফেয়ার চলছে? এসব কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি স্যার? নাজরিন আমার নিজের খুড়তুতো বোন। আরে ম্যাডাম, কখন থেকে বসিয়ে রেখেছেন? কি ব্যাপার, কি হয়েছে? আশরাফের ব্যাপারে কি জানা গেছে? কি জানতে পেরেছেন কি না বলবেন তো কিছু? ম্যাডাম, আমি আর ফ্যাজল নাজনীনের খুড়তুতো দাদা, আর আপনারা এত বাজে অভিযোগ করছেন। আর এই ফ্যাজলের ব্যাপারটা ম্যাডাম পুরোপুরি মিথ্যে। না ইলিয়াস, এটা মিথ্যে নয়। ফয়জাল আশরাফের টাচেই ছিল না শুধু, অঞ্জলি চৌবে নামে কোনো মেয়ের জালি সিম কার্ডের সাথে কানেক্টেড ছিল। ফয়জাল এরকম কেন করছিল তুমি বলো? ম্যাডাম, এটা খুব বড় ষড়যন্ত্র যাতে ফ্যাজলকে ফাঁসানো হচ্ছে। ও তো খুবই সিধা সাদা আর একজন পরিশ্রমী ছেলে। কে অঞ্জলি, কোথায় থাকে সে? স্যার আমি শেষবারের মতো বলছি, আমি কোনো ফোন ডকুমেন্টস চুরি করিনি, আর নাকি কোনো জালি সিম কিনেছি। আর আমি কোনো অঞ্জলি নামের কোনো মেয়েকে চিনি না। আর নাজরিনের কথা বাকি রইলো, ও আমার খুড়তুতো বোন, ওর সাথে আমার এরকম নোংরা সম্পর্কের কথা আমি কোনোদিন ভাবতেই পারি না। অ্যাকচুয়ালি লজ্জার ব্যাপারটা কি জানো? লজ্জা সেটাই আশরাফের মতো সরল আর সেন্সিটিভ ছেলের চরিত্রে কালি ছেটানো। আর এই কালি তুমি প্রথমে সাফ করা শুরু করবে। সোজা বলো, আশরাফ কোথায়? কি করেছো আশরাফের সঙ্গে? দেখুন স্যার, আমাকে ফাঁসানো হচ্ছে। অদ্ভুত স্যার, এখানে শুধু একটা সিম কার্ড ডিটেলস মিসিং, বাকি সমস্ত রয়েছে, শুধু এইটাই মিসপ্লেস রয়েছে। মিসপ্লেস না, মিসইউজ হয়েছে বিকাশ রানা। অঞ্জলি চৌবির সঙ্গে আমরা নিজেরা কথা বলেছি। ও নিজের আধার কার্ড এবং প্যান কার্ডের একটা ফটোকপি আর নিজের একটা ফটোগ্রাফ তোমায় দিয়েছিল যখন ও সিম কিনতে এসেছিল। এবার তুমি আমাদেরকে পরিষ্কার করে এটা বলো যে আশরাফ মিসিং কেসের সঙ্গে তোমার কি সম্পর্ক রয়েছে? আশরাফ মিসিং কেস? স্যার কেই আশরাফ? এটাই আশরাফ যে পালিয়ে গেছে, আর এইটা হলো নাজনীন, ও স্ত্রী, যে বিশ্বাসের সঙ্গে এটা বলছে যে ওর স্বামী ওকে ছেড়ে কোনো অঞ্জলি চৌবির সঙ্গে পালিয়ে গেছে। আর এটা হলো ফয়জল, নাজনীনের খুড়তুতো ভাই, যে অঞ্জলি চৌবের নামে সিম কার্ড কিনে এখনো আশরাফের সঙ্গে টাচে রয়েছে। আর এই সব কিছুর মাঝখানে তুমি কি করছিলে এবং কোথায় ছিলে? স্যার এই তিনজনের মধ্যে আমি কাউকে চিনি না। হ্যাঁ, অঞ্জলি চৌবের ডিটেলস আমাকে দেওয়া হয়েছে, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, আমার পারমিশন ছাড়া এই ডকুমেন্টসগুলোকে কেউ ছুঁতেও পারে না। 20 তারিখে সরতাজগঞ্জের চক মার্কেট থেকে শশী মোবাইলের দোকানে অঞ্জলি চৌবের নামে একটা নতুন সিম কার্ড কেনা হয়েছিল। আর 101% আইডির কপি তোমার দোকান থেকেই চুরি করা হয়েছে। এই দোকানটা তো আমি একলাই সামলাই, যদি কোনো হেল্পার রাখিও তাহলেও এই ডকুমেন্টস রাখার কাজ তো আমি একাই দেখি স্যার। তোমার মাদবাগ বা হাবিবপুরের সঙ্গে কোনো কানেকশন রয়েছে? হাবিবপুর? হ্যাঁ, হাবিবপুর, যেটা মাধববাগ থেকে প্রায় 15 কিলোমিটার দূরে রয়েছে। স্যার হাবিবপুরে তো আমার বন্ধু ধীরাজ থাকে, আরো 20 আগস্ট আমার দোকানেও এসেছিল। তুই এই সরতাজগঞ্জে প্রায়ই আসিস কাজের ধান্দায়, আর পুরো 6 মাস পর নিজের থোবড়া দেখাচ্ছিস। ওর পুরো নামটা কি? নাম্বার কি ওর? স্যার ওর পুরো নাম তো ধীরাজ মরিয়া, কিন্তু স্যার ওর সাথে নাজরিন, আশরাফ এসবের কি কানেকশন আছে স্যার? সেটা আমরা বুঝে নেবো ধীরেজ মরিয়ার থেকে। তুমি আমাদেরকেও নাম্বার দাও। নাজনীন, আমি কালকে কল্পনার সঙ্গে উজ্জয়নের জন্য বেরোচ্ছি, আর তোমার সঙ্গে কথাই বলতে পারছি না। আজকে আমি দেখা করতে চাই, তাড়াতাড়ি দেখা করো। ওহ ম্যাডাম, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে কত কাজকর্ম পড়ে আপনি রয়েছে। চুপ করে থাকুন। নাজনীন, ওঠো। এই ধীরাজ মরিয়াটাকে? কি হলো, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, নাকি কথা আটকে গেছে? ধীরেজ মরিয়া? হ্যাঁ, নাজনীন। কি কি হয়েছে? ও বলছিল যে ও নাকি কোনো ধীরেজ মরিয়াকে চেনেই না, তাই আমি ভাবলাম তোমাকে নিয়ে ওর সামনেই দাঁড় করিয়ে দিই আমি। চলো আর একবার হাই হ্যালো বলে দাও। এর আগে অনেকবার হ্যালো হ্যালো হয়েছে তোমাদের। দুজনের ফোন রেকর্ডসই আছে আমাদের কাছে, SMS গুলোও আছে।
তোর ফোন লোকেশনের হিসেবে তুই 20 আগস্ট সারতাজগঞ্জে ছিলি, আর সেই সব জায়গায় তো হাজির ছিলি, যেমন তোর বন্ধু বিকাশের দোকানে, যেখান থেকে তুই অঞ্জলি চৌবের আইডি ডিটেলস চুরি করিস। তারপরে তোর ফোন লোকেশন হলো চক বাজারের শশী মোবাইল শপ, যেখান থেকে তুই অঞ্জলি চৌবের নামে সিম কার্ড কিনিস। তারপরে সেই সমস্ত জায়গাতেও তুই হাজির ছিলি যেখানে অঞ্জলির নামে কেনা জালি সিম কার্ড দিয়ে তুই ফয়সাল হয়ে আশরাফকে কল বা SMS করেছিস। তুই ফয়সাল হয়েছিলি ধীরাজ মৌরিয়া। কেন হয়েছিলি? আর আশরাফ কোথায়? আরে ফয়সাল, কি হয়েছে? কি হলো কি হয়েছে আমাকে এবার বলতো? বলুন স্যার। ফয়সাল ইলিয়াসকে জেরা করেছেন, নাজনীনকেও আটকে রেখেছেন। এমনিতেই আমাদের উপর কত বড় একটা অন্যায় হয়েছে স্যার। দেখুন, আমি জানি যে আপনাদের সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু এই অন্যায় আশরাফ নয়, আপনার মেয়ে নাজনীন করেছে। আশরাফকেও, ওর মা বাবাকেও, আর আপনাদেরকেও। কি বলছেন আপনি? আপনি সুস্থ আছেন তো? অসুস্থ তো আপনার মেয়ে ছিল, প্রেমের ফাঁদে ধীরজ মুড়িয়া নামে একজনের সাথে। হতেই পারে না। প্রথমে তো আমরাও এটাই ভাবছিলাম, কিন্তু এই মুহূর্তে সমস্ত প্রমাণ আমাদের হাতেই রয়েছে যে নাজনীন ধীরজ মুড়িয়ার সাথে মিলে আশরাফেরই কোনো ক্ষতি করেছে। ধীরজ, নাজনীন, আশরাফ কোথায়? কি করেছে ওর সঙ্গে? মুখটা খোলো, নয়তো তোমাদের দুজনের চামড়া একেবারে গুটিয়ে দেবো। আচ্ছা শোন, তুই 10 মিনিট বস, আর যদি কোনো কাস্টমার আসে একটু দাঁড় করিয়ে রাখিস। আমি ফটাফট লাঞ্চ প্যাক করে নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক তুই একটু আছে। বস, হ্যাঁ, ভাই। আসছি। হ্যাঁ হ্যাঁ, একটা প্রিপেড সিম কার্ড চাই আমার বোনের জন্য, আইডি আর ফটো। অঞ্জলি চৌবে, ইলিয়াস, ফয়সাল, দ্বিধাহীনভাবে ব্যবহার করেছ। খুব নাম ব্যবহার হয়েছে শুধু নিজেদের প্রেম কাহিনীকে এগোনোর জন্য। ধীরজ, চল আমাদের সেই সমাধিটা দেখা, ওই কবর যেখানে একজন নিষ্পাপের লাশের উপর তুই তোর প্রেমের সৌধ বানাতে চেয়েছিলি। এত নোংরা বেহায়া তুই! আরে বিয়ে যখন তুই করবি না, আমাদের বলতে পারতি। তুই ওকে মেরেই ফেললি। আমার পালানোর কথা ছিল, কিন্তু ওই সময় তোমার অ্যাটাকটা হয়েছিল। তুমি যদি অসুস্থ না হতে এই ব্যাপারটা এত দূর এগোতোই না। কোন মুখে তুই বলছিস ঘটনা এত দূর এগোতো না? এই ঘটনার পরিবর্তে তোরা হয়তো অন্য ঘটনা ঘটাতিস। এত খারাপ কাজ করতে পারলি তোরা? একটা নিষ্পাপ ছেলেটাকে মেরে দিলি, এমনকি নিজের ভাইদেরও ছাড়লি না তুই। মানুষ তো ওপরওয়ালাকেও একটু ভয় করে নাকি? আমি আব্বু, আশরাফ, 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 আশরাফ ধীরজের নাজনীনের বোনা জালে ফেঁসে গেছিল। 4 বার গুলি করা হয়েছে। প্রত্যেকবারের মতো এবারও এই কেসে শিক্ষা যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। অপরাধের পাকনা মোম দিয়ে তৈরি হয়, আইনের আলো আর তাপে সেটা গলে যেতে বাধ্য, গলবেই। আর বাকি থাকে প্রেম। তো সেই প্রেম কেমন প্রেম, যেটা একজন পুরুষ বা নারীকে একজন ভালো মানুষ তৈরি না করে এক ভয়ঙ্কর শয়তান বানিয়ে দেয়।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.